করোনার মহামারীতে বিভেদ ভুলে জাতিসংঘের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ৭৫তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। স্বাস্থ্য খাতে কেন এত দুর্নীতি মন্ত্রণালয় দায় এড়াতে পারে না বলছে টিআইবি। পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনার তাগিদ। ড্রাইভার মালিকের সম্পদের গল্প যেন রূপকথাকেও হার মানায়। বদলি বাণিজ্য আর টেন্ডার নিয়ন্ত্রণই মূল উৎস। করোনার ধাক্কায় ৫ মাসে ৩,০০০ কোটি টাকা লোকসানে বিমান। সামনে আরও বড় বিপর্যয়ের শঙ্কা সংশ্লিষ্টদের। অবৈধ গাড়ি পার্কিংয়ের দৌরাত্ম্য ঠেকাতে নাজেহাল আইনশৃঙ্খলা বাহিনী। মদদ দিচ্ছে চাঁদাবাজি বাণিজ্য। বড় বড় গর্ত আর খানাখন্দকে ভরা যশোর খুলনা মহাসড়ক। ব্যবহারের যোগ্য নেই লক্ষ্মীপুরের বেশিরভাগ আঞ্চলিক সড়ক। এবং ৬ মাস পর খুলে দেয়া হলো তাজমহল। প্রতিদিন ঢুকতে পারবেন ৫,০০০ দর্শক। মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24-এর সকাল ৯টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছে আমি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার মহামারী চলাকালে ভূ রাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল করা যাবে না। তাই বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতিসংঘের সাথে কাজ করতে বিশ্ব নেতাদের আহ্বানও জানান তিনি। জাতিসংঘের ৭৫তম অধিবেশনের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের ইতিহাসে এবারই প্রথম ভার্চুয়াল অধিবেশন হচ্ছে। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে শেখ হাসিনা জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করেন। has made the achievements of the 2030 agenda more challenging. It has exposed the shortcomings of the current international order. At the same time, it has shown that both developed and developing nations need the UN more than ever. It has shown us that and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the স্বাস্থ্য খাতে সংঘবদ্ধ দুর্নীতি চলছে বলছে টিআইবি। আফজাল কিংবা ড্রাইভার মালিক এই দুর্নীতির চুনোপুটি। রাঘব বোয়ালরা আছে আরও ওপরের স্তরে। একই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, দুর্নীতির এই দায় কোনোভাবেই এড়াতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রয়োজন চুনোপুটিদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষক রুই কাতলাদের অনুসন্ধানের আওতায় আনা। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। আবারও আলোচনায় স্বাস্থ্য খাত। এবার ১০০ কোটির মালিক গাড়ি চালকের খবর। তৃতীয় শ্রেণীর কর্মচারী আব্দুল মালেক ওরফে বাদল মাত্র ২৪টি ফ্ল্যাটের মালিক, আছে নির্মাণাধীন ১০ তলাও। কদিন আগে আফজাল দম্পতি নিয়ে আলোচনার তুঙ্গে ছিল স্বাস্থ্য অধিদপ্তর। দুদকের অভিযোগে জানা যায়, আফজাল দম্পতির নামে রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডেই ৩টি ৫তলা বাড়ি আছে। ১৬ নম্বর রোডে রয়েছে আরও একটি ৫তলা বাড়ি সহ অনেক কিছু। টিআইবি বলছে, এগুলো একক ব্যক্তির অপরাধ হিসেবে দেখলে দুর্নীতির পুরো চিত্র পাওয়া যাবে না। প্রত্যক্ষভাবে আজকে মালিক বা আফজালের বিচার করা, জবাবদিহিতা নিশ্চিত করা যেরকম অপরিহার্য, একই সাথে এদেরকে যারা সুযোগ করে দিয়েছেন, তাদের পেছনে যারা রাঘব বোয়াল, রুই কাতলা, তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তাহলেই দুর্নীতি নিয়ন্ত্রিত হবে। অন্যথায় দুর্নীতি যেভাবে চলছে সেটি আরো বিকশিত হওয়ার ঝুঁকি রয়েছে। দুর্নীতির মধুচন্দ্রিমা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলছে। এই দুর্নীতি থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে দুর্নীতির শেকড় কত দূরে যাচ্ছে। এই উন্নয়নের পাশাপাশি আমরা যদি দুর্নীতি রোধ করতে না পারি, তাহলে কিন্তু উন্নয়ন ব্যর্থ হবে। স্বাস্থ্য খাতের মাফিয়া ডন মিঠু এখনও ধরাছোঁয়ার বাইরে। বিশ্লেষকদের অভিযোগ, মন্ত্রণালয়ের ভেতরেও দুর্নীতিবাজদের রক্ষাকর্তা আছে। দায়টি অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, সংশ্লিষ্ট বিভাগকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিতে হবে। যারা দুর্নীতির সহায়ক, যারা চুনোপুটিদের পিছনে রাঘব বোয়াল, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে
কোনো অবস্থায় দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এটিরই প্রকট দৃষ্টান্ত হচ্ছে এই স্বাস্থ্য খাতের দুর্নীতি। এই দায়িত্ব থেকে মন্ত্রী সচিবদের তারা কোনো অবস্থায় এই দায়িত্ব এড়াতে পারে না। তাদের মন্ত্রণালয়ে যখন এই ধরনের পুকুর চুরি হচ্ছে, পুকুর ডাকাতি হচ্ছে, তখন সেটি তাদের নজরের বাইরে থাকলো। এটা তো দুর্ভাগ্যজনক এবং বিস্ময়করও বটে। সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে এই খাতে দুর্নীতির দুষ্টচক্র ভাঙার বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। ড্রাইভার হয়েও শত কোটি টাকার মালিক, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী মাত্র। তাতে কি? স্বাস্থ্য খাতে ডাক্তার থেকে পিয়ন পদে নিয়োগ, বদলি বাণিজ্য কিংবা টেন্ডার নিয়ন্ত্রণ সবই হাতের মুঠোয়। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের ড্রাইভার আব্দুল মালেক। ফ্ল্যাট, বাড়ি, জমি, নগদ অর্থ কি নেই তার? আর এসব অর্জনে সময় নিয়েছেন 38 বছর। গ্রেফতারের পর এসব অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিশাদ হাসানকে সঙ্গে নিয়ে এবার মালেক নামা জানাচ্ছেন ফখরুল ইসলাম। টাকার মালিক আব্দুল মালেক বড় ব্যবসায়ী বা উচ্চপদস্থ কর্মকর্তাও নন, তবে চালাতেন উচ্চপদস্থ কর্মকর্তার গাড়ি, তাতেই বাজিমাত। কামিয়েছেন কারি কারি বিত্ত বৈভব, তৈরি করেছেন দুর্নীতির নতুন দৃষ্টান্ত। 8ম শ্রেণী পড়ে 1982 সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে ঢোকেন গাড়ি চালক হিসেবে। এরপর 86-তে ঢোকেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়ি চালক হিসেবে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ 3 জন মহাপরিচালকের গাড়ি চালিয়েছেন। 38 বছরের চাকরি জীবনে স্বাস্থ্য অধিদপ্তরে তৈরি করেন প্রভাব প্রতিপত্তি। নিয়োগ, বদলি, পদোন্নতি বাণিজ্যে সিদ্ধহস্ত মালেক হাতিয়েছেন কোটি কোটি টাকা। ছাড়েননি টেন্ডার বাগিয়ে দেওয়ার ভাগও। দুর্নীতির টাকায় রাজধানীর হাতিরপুলে 4.5 কাঠা জায়গায় তৈরি করেছেন বিলাসবহুল 10 তলা ভবন। রাজধানীর পাশে তুরাগ দক্ষিণ পাড়ায় 6 কাঠা জমিতে গড়েছেন 7 তলা বাড়ি ও 24টি ফ্ল্যাট। পাশেই কিনেছেন আরও 10 কাঠার প্লট। একই এলাকার রাজবাড়ী হোল্ডিংয়ে 15 কাঠা জায়গা কিনে তৈরি করেছেন ইমন ডেইরি ফার্ম। বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে নামে বেনামে নগদ অর্থ। সাধারণ একটা মানুষ, এখান থেকে ফার্মে যেত দুধ বিক্রি করার জন্য, আর ড্রাইভার সে, মানে সম্পদ যে তার কম, সীমিত, মানে এই বাড়িটা ছাড়া বা ওই ফার্ম 5 কাঠা 4.5 কাঠা, 5 কাঠা না 4.5 কাঠা, এইটা ছাড়া আমার বাবার কিছুই নেই। নিজে ড্রাইভার হয়েও সরকারি কয়েকটি গাড়ি নিজে ব্যবহার করতেন ড্রাইভার রেখে। 2 স্ত্রীর স্বামী মালেক থাকতেন বিলাসবহুল ফ্ল্যাটে শান শওকতে। স্বাস্থ্য খাতের দুর্নীতির বরপুত্র আফজাল ধরা পড়ার পর উন্মোচিত হয় মুখোশধারী এই গাড়ি চালকের। পরে রোববার রাতে টঙ্গীর রমজান মার্কেট এলাকা থেকে মালেককে গ্রেফতার করে র্যাব। 100 কোটি টাকারও বেশি তার সম্পত্তি আছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বর্তমান স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার হিসেবে এবং ইউনিয়নের সভাপতি হিসেবে তার একটি আলাদা দাপট তার অধিদপ্তরে ছিল। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সচিব জানান, মালিক সহ অন্যান্য দুর্নীতিবাজদেরও ছাড় দেওয়া হবে না। এই যে তার যে সীমাহীন দুর্নীতি, কি যেন একটা শিরোনাম দেখলাম, এগুলো আমার মনে হয়তো যে আমাদের যে স্তর যে প্রসিডিওর যে নিয়ম আছে, এই নিয়মে তো উনি ছাড় পাওয়ার কোনো সুযোগ এখানে নাই। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনার ছোবলে গেল 5 মাসে প্রায় 3000 কোটি টাকা লোকসান গুনেছে বাংলাদেশ বিমান। স্বল্প পরিসরে বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইট পরিচালনার মাধ্যমে অল্প স্বল্প আয় হলেও মাসে নিট খরচ গুনতে হচ্ছে 628 কোটি টাকা। এমনকি নতুন করে ঋণ নিয়ে পুরাতন ঋণের কিস্তি শোধ করছে সংস্থাটি। এমন অবস্থা চলতে থাকলে সামনে আরও ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ বিমানের এমডি ও সিইও মোকাব্বির হোসেন। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনার ছোবলে থমকে গেছে গোটা বিশ্ব। সারা বিশ্বে বিমান চলাচল কমেছে 80%। জরুরি প্রয়োজনে স্বল্প পরিসরে বাংলাদেশ বিমান কিছু ফ্লাইট পরিচালনা করলেও আয়ের পরিমাণ খরচের তুলনায় ঢের বেশি। বিমান কর্তৃপক্ষ জানায়, প্রতি মাসে প্রতিষ্ঠানটির নিট খরচ গুনতে হয় 628 কোটি টাকা। এর মধ্যে স্থায়ী পরিচালন ব্যয় 203 কোটি টাকা, ঋণের কিস্তি 61 কোটি টাকা, উড়োজাহাজ ভাড়া 98 কোটি টাকা এবং রক্ষণাবেক্ষণ ব্যয় 266 কোটি টাকা। সে হিসেবে গেল 5 মাসে আয় হোক বা না হোক খরচ গুনতে হয়েছে অন্তত 3000 কোটি টাকা। আমাদের তো এখন চলতে হচ্ছে ঋণ করে। আমরা যে এয়ারক্রাফট কিনেছি তার ব্যাংক লোনের কিস্তি আছে,
তারপরে ইন্স্যুরেন্সের খরচ আছে, মেনটেনেন্সের খরচ আছে, এগুলো আমাকে পে করতেই হচ্ছে। তার উপরে যদি এখন আমার অপারেটিং লসই হয়। বিমান কর্তৃপক্ষের আশঙ্কা, বিশ্বব্যাপী পর্যটন খাত চালু না হলে এভিয়েশন খাতে আরও ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে। এভিয়েশন সেক্টরের মুভমেন্টে মূলত হয় 50% মুভমেন্ট হয় ট্যুরিজম রিলেটেড। অন্য যেখানে বসায় রাখলে কোনো খরচ নেই, কিন্তু এভিয়েশন সেক্টরে আপনার যে ইকুইপমেন্টগুলো আমাকে প্রিজার্ভ করতে হচ্ছে, মেনটেন করতে হচ্ছে, এটার যে বিভিন্ন কন্ট্রাকচুয়াল পেমেন্ট আছে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে সবগুলো পেমেন্ট আমাকে করাই যেতে হচ্ছে। ফলে সিচুয়েশনটা তো আসলে এভিয়েশন সেক্টরের জন্য ভয়াবহ। গেল জুলাই আগস্টে 21টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে 235 কোটি টাকা আয়ের বিপরীতে বিমান কর্তৃপক্ষের অপারেটিং লস গুনতে হয়েছে 257 কোটি টাকা। পুরাতন ঋণের কিস্তি টানতে সরকারি ব্যাংক থেকে নতুন করে আরও 1000 কোটি টাকা ঋণ নিয়েছে সংস্থাটি। নতুন নতুন উড়োজাহাজ, রুট প্ল্যান এবং দুর্নীতি বিরোধী অভিযানের মাধ্যমে বাংলাদেশ বিমানকে যখন ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই বৈশ্বিক মহামারীর কারণে আবারও হুমকির মুখে পড়েছে সংস্থাটি। করোনাকালে কিছু চার্টার্ড ফ্লাইট এবং কার্গো পরিবহনের মাধ্যমে অল্প স্বল্প আয় হলেও তা খরচের তুলনায় অতি নগণ্য। আছে ঋণের বোঝাও। এমন পরিস্থিতিতে ঠিক কবে নাগাদ এই সংস্থাটি আবারও ঘুরে দাঁড়াতে পারবে, সেটি এখন দেখার বিষয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। অবৈধ গাড়ি পার্কিংয়ের দৌরাত্ম্য ঠেকাতে নাজেহাল আইনশৃঙ্খলা বাহিনী। নানা কর্মসূচি পালন করতে জাতীয় প্রেস ক্লাবে আসা অতিথিরা হচ্ছেন বাধার সম্মুখীন। পথচারী ও গাড়ি চালকরা জানিয়েছেন, গাড়ি পার্কিংয়ের পেছনে রয়েছে চাঁদাবাজি বাণিজ্য। ব্যস্ত রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদস্যরা। প্রতিবেদন আলী তালুকদারের। জাতীয় প্রেস ক্লাবের চারপাশে এভাবেই রাস্তা আটকে পার্কিং, মনে হয় যেন গাড়ি বিক্রির হাট বসেছে। সচিবালয়ের কাজে আসা বহিরাগতদের ব্যক্তিগত গাড়ির লম্বা সারিতে বাধার সম্মুখীন সাধারণ পথচারীরা। শুধু পথচারীরাই না, এই রাস্তা দিয়ে আসা সচিবালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও পড়েন বিপাকে। তারা কাউকে না কাউকে টাকা দিয়ে পার্কিংটা করে নিতেছে। পার্কিং কি ওনাদের জায়গা না রাষ্ট্রের জায়গা? রাষ্ট্র কি অধিকার দিছে এই গাড়ি রাখার এখানে? গাড়ি চালকরা জানান, গাড়ি পার্কিং এর পেছনের কারণ পর্যাপ্ত পার্কিং না থাকার কারণে রাস্তায় রাখা, তো রাস্তায় জ্যামজট লেগে যায়। পার্কিং এর জায়গা তো নাই, পার্কিং তো ব্যবস্থা করা দরকার। গাড়ি কিনে কই রাখবো? জাতীয় প্রেস ক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন অসংখ্য মানুষের আসা যাওয়া। গাড়ির জটলা পার হতে গিয়ে তারা পড়েন বিপাকে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় রাস্তায়। সড়ককে পরিচ্ছন্ন রাখা, যাতায়াত সচল রাখা যাদের দায়িত্ব, আজকে সেখানেই কিন্তু এই সমস্যাটা প্রকট। বারবার প্রশাসনের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আবেদন করেও কোনো কাজ না হওয়ায় ক্ষুব্ধ জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা। অনেক গেস্টরা আসেন, যারা বিভিন্ন অ্যাম্বাসাডার থেকে শুরু করে, অ্যাম্বাসাডাররা যেমন আসেন, তেমনি আমাদের মন্ত্রীরা আসেন, আমাদের বড় বড় অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা আসেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন। সবসময় কিন্তু আছেই এখানে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু সবারই এখানে সবাই ঢোকার পথে এটা তারা বাধাগ্রস্ত হচ্ছে। এটা তো রাস্তা, মানুষের রাস্তা, চলাচলের জন্য রাস্তা, এটা তো গাড়ি পার্কিং এর জায়গা না। অবিলম্বে এই সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। মামলার রায়ে কারাদণ্ড হলেও ঘুরে বেড়াচ্ছেন বাইরে। জেলে যেতে হচ্ছে না, বাড়িতেই সাজা খাটছেন। প্রভিশন অফ অ্যাফেন্ডার্স অধ্যাদেশ অনুযায়ী আদালতের নির্দেশেই এমন সুবিধা পাচ্ছেন লঘু অপরাধীরা। এ ধরনের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সারা দেশে এখন রোল মডেল রাজশাহী। সংশ্লিষ্টরা বলছেন, এই আইনটি প্রয়োগের ফলে আদালতে মামলার জট ও কারাগারে বন্দীদের চাপ কমবে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। আপোষযোগ্য একটি মামলায় আদালতের রায়ে 1 বছর জেল হয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলার 70 বছর বয়সী আমির উদ্দিনের। তবে সারা জীবনে এই প্রথম তিনি দণ্ডিত হয়েছেন। অপরাধ ও বয়স বিবেচনায় আদালত তাকে কারাগারে না পাঠিয়ে বাড়িতে সংশোধনের সুযোগ দিয়েছেন। এই সময়ে তিনি শিখেছেন স্বাক্ষর করা, আদালতের প্রচেষ্টায় পেয়েছেন বয়স্ক ভাতাও। আমির উদ্দিনের মতো রাজশাহীর আদালত থেকে অন্তত 23 জন প্রবেশনের সুবিধা পেয়েছেন, যা এখন পর্যন্ত সারা দেশে জেলাভিত্তিক পরিসংখ্যানে রেকর্ড। আজকে খুশি মুক্তি পেলাম জজের মাধ্যম দিয়েই। আমাকে বয়স্ক ভাতা কার্ড করে দিয়েছে। গ্রামের সচেতনমূলক যেগুলো কাজ, রাস্তাঘাটে গাছপালা লাগাবো, তারপরে মনে করেন বৃদ্ধ লোকদের মনে করেন যে লেখাপড়া শেখাবো।
বাদী ও আসামিদের মধ্যে সমন্বয়ের কাজটি করেন সংশ্লিষ্ট আইনজীবী ও সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা। এর ফলে আদালতে কমছে মামলার জট আর কারাগারেও কমছে বন্দির সংখ্যা। আদালতের মাধ্যমে তারা সাজা পাওয়ার পরও প্রবেশন অফিসার দ্বারা তারা একটা নির্দিষ্ট সময়ের ইয়ের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে থাকতেছে। তারা অপরাধ থেকে আমি মনে করি যে ছোটোখাটো অপরাধে আর তারা কখনো মনোনিবেশ করবে না। সামাজিকভাবে তার গ্রহণযোগ্যতা কতটুকু, তার আশেপাশের পাড়া প্রতিবেশীরা তার সম্পর্কে কী ধরনের মূল্যায়ন করে, এই সমস্ত বিষয় উল্লেখপূর্বক আমরা একটা রিপোর্ট প্রদান করি সংশ্লিষ্ট আদালতে। বিশেষজ্ঞরা বলছেন, কারাগারে বহু অপরাধী থাকে, তাদের মধ্যে লঘু অপরাধীদের রাখা হলে সে বড় অপরাধী হিসেবে বের হয়ে আসতে পারে, তাই এমন সুযোগ দেয়া ইতিবাচক। সেকেন্ড টাইম অপরাধ করার আগেই এই যে শাস্তি, যে লঘুদণ্ড তাকে দেওয়া হলো, এটাকে যদি পারিপার্শ্বিক অবস্থায়, আর্থসামাজিক অবস্থায় যদি এটি সংস্কার করা যায়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু পরবর্তী তার অপরাধ করার প্রবণতা থেকে সে দূরে সরে আসবে। তবে প্রবেশন সুবিধা পাওয়া ব্যক্তিদের কেউ শর্ত ভঙ্গ করলে সাজা খাটতে যেতে হবে কারাগারে। গাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সাভারে এক নারীকে গণধর্ষণের অভিযোগে 6 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাতে নতুনপাড়া এলাকার জাহিদ হোসেন নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন সাকিবুর রহমান রিফাত ও তার সহযোগীরা। রাতেই ওই নারী ধর্ষণের বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী সাকিবুর রহমান রিফাত, মোশাররফ, মাইনুল ইসলাম, সোহেল রানা, আউয়াল উদ্দিন ও ইউসুফ আলীকে আটক করে। এই ঘটনায় ওই নারী গণধর্ষণের অভিযোগে 6 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, স্বাগত আপনাকে। নাজমুল, মাত্র কয়েকদিনের ব্যবধানে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা আর এরপর গণধর্ষণের ঘটনা ঘটল, কেন এমন ঘটনা বারবার ঘটছে আর এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছেন? ধন্যবাদ রাশিদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার মডেল থানায়। আপনারা জানেন যে গতকালকে কিন্তু একজন স্কুল ছাত্রীকে অ্যাসিড স্কুলের এক ছাত্রীকে কিন্তু উত্ত্যক্ত করত বকাটে মিজানুর রহমান এবং তার সাঙ্গপাঙ্গরা। সেখানে কিন্তু তার ভাইয়ের কাছ থেকে তিনি যে নীলা রায়, তিনি কিন্তু ডাক্তার দেখানোর জন্য এনাম মেডিকেলে যাচ্ছিলেন, ঠিক তার ভাইয়ের কাছ থেকে কিন্তু ছিনিয়ে নিয়েছিলেন মিজানুর রহমান। তাকে নিয়ে পাশবিক নির্যাতনের পরে হত্যার অভিযোগ উঠেছে এবং যেখানে হত্যা করা হয়েছে ঠিক সেখানে কিন্তু মাদকের একটি স্পট ছিল এবং সেখানে তার সাঙ্গপাঙ্গরা নিয়মিত ইয়াবা সেবন করে সেই পরিত্যক্ত ভবনে। এবং সেখানে কিন্তু ঠিক তার একদিন পরেই কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায়। এখানে এক তরুণীকে তুলে নিয়ে কিন্তু গণধর্ষণের অভিযোগ উঠেছে একটি বাড়িতে নিয়ে। সেখানে কিন্তু যে বাড়িতে তাকে গণধর্ষণ করা হয়েছে সেখানে সেই গণধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে কিন্তু আটক করা হয়েছে এবং সেই যে আটকের পরে কিন্তু পরই কিন্তু একটি মামলা হয়েছে এবং সেই মামলার এজাহারে আমরা দেখতে পেরেছি যে যে ঘটনা ঘটিয়েছে এবং তার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকেরই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং যে গ্রেপ্তারের পরপরই কিন্তু তারা নড়ে চড়ে বসলেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ, মানে একটু সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পর্যাপ্ত পরিমাণ যে পুলিশ এবং তার জনবল আসলে থাকার কথা, সেই করোনার মোকাবেলায় কিন্তু আসলে তারা অনেকেই আক্রান্ত হয়ে যাওয়ার পরে অনেকেই এখানে যারা বদলি হয়ে আসে তারা কিন্তু বেশি দিন টিকছে না, যার কারণে আসলে যারা এএসআই রয়েছে এই থানায় 13 জন এবং এসআই রয়েছে 12 জন, এই অল্প সংখ্যক লোকবল দিয়ে আসলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে মানে তারা কিভাবে আসলে নিয়ন্ত্রণ করবে, যার ফলে আসলে আইন শৃঙ্খলা একটু অবনতি দেখা দিয়েছে, যার ফলেই আসলে এখানকার একের পর এক ঘটনা ঘটছে, হত্যা, গুম, অপহরণ, এছাড়া কিন্তু ধর্ষণের ঘটনা অহরহ হচ্ছে। কিন্তু এরপরেও কিন্তু যেটা বলা হচ্ছে যে মাদক কিন্তু একটু বেড়ে গিয়েছে এবং মাদক
মাদক ব্যবসা এবং মাদকের যে সিন্ডিকেট সেটা কিন্তু আসলে এখন তারা সক্রিয় হয়ে পড়েছে। এবং এছাড়াও কিন্তু সাভারের এই অঞ্চলে যারা গাংচিল বাহিনী বা অন্যান্য যেসব বাহিনী তারা কিন্তু এখন সতর্কভাবে তারা আসলে তাদের ক্রাইম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং একমাত্র মাদকের কারণেই আসলে এই যে ধর্ষণ, খুন এবং গুম এবং অপহরণের মতো ঘটনা কিন্তু আসলে বেশি করে দেখা দিয়েছে। আসলে আমরা আসলে বলতে চাই যারা এই যে মানে একদিনের মাথায় কিন্তু এত বড় একটি ঘটনা, এরপরেও কিন্তু যে এই যে স্কুল ছাত্রীকে যে হত্যার পর এখন পর্যন্ত সেখান থেকে কোনো আলামত জব্দ করা হয়নি এবং সেই ঘটনায় এখন পর্যন্ত এই যে মিজানুর রহমান তার মা এবং তার বাবাকে সহ কিন্তু মামলা দিয়েছে। সে ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ছিল আমার কাছে সাভারের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে রাশেদের কাছে। রাশেদ। নাজমুল, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী নাজমুল হুদা সাভার থেকে জানাচ্ছিলেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। এতে জেলেরা খুশি হলেও দুশ্চিন্তায় পড়েছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা, কারণ ধরা পড়া প্রায় 70% ইলিশ মাছের পেটেই রয়েছে ডিম। এ অবস্থায় মা মাছ রক্ষায় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার সময় এগিয়ে আনার চিন্তাও করছেন তারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ফৌজদারহাট জেলেপাড়ার চিত্র এটি। সাগর থেকে মাছ ধরে ফিরছেন জেলেরা। 300 গ্রাম থেকে শুরু করে 1.5 কেজি ওজনের মাছও আছে তাদের ঝুড়িতে। একই অবস্থা চট্টগ্রামের ফিশারি ঘাটের। জেলেরা জানান সাগরে এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে তাদের জালে, তবে 70% মাছের পেটে রয়েছে ডিম। 65 দিন বন্ধ হওয়ার পরে ইলিশ মাছের পেটে ডিম আছে ঠিকই, তবে 100টা দিলে ভালো হইতো, 2টা না দিয়ে 1টা দিলে আরো ভালো হইতো। আগামী 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত মোট 22 দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশ সহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিযোগ রয়েছে সঠিকভাবে গবেষণা না করেই দফায় দফায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয়া হলেও রক্ষা পাচ্ছে না মা ইলিশ। আগামী মাসের 14 তারিখে তো বন্ধ, আবার 22 দিন। এই 22 দিন বন্ধ মনে করেন, 22 দিন ডিম ছাড়ার সময় দিছে। পরীক্ষা করে যে ওই সময় বন্ধের সময় যখন ডিম ছাড়বে তখনই বন্ধটা দেয়। এই বিষয়টি নিয়ে চিন্তিত মৎস্য অধিদপ্তর। মা মাছ রক্ষায় ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার সময়ে এগিয়ে আনার চিন্তাও করছেন তারা। 15 দিন ছিল, এখন 22 দিন করা হচ্ছে। মাছের ডিম দেওয়া কিন্তু অমাবস্যা পূর্ণিমার অনেক বড় একটা প্রভাব আছে। এইটা চিন্তা করেই আমাদের যারা গবেষণা করে তারা এই ডেটটা ঠিক করে। প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে পরে মিলিয়ে মোট 15 থেকে 17 দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময়ে ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতে প্রতি বছরই দেশের সব নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাছের অভয়ারণ্য খ্যাত কুমিল্লায় এবছর চাহিদা ও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে 2,56,000 মেট্রিক টন মাছ। বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক উৎস ছাড়াও কুমিল্লায় মাছের চাহিদা পূরণ ও অধিক উৎপাদনের মূল কারণ হচ্ছে প্লাবনভূমিতে মাছ চাষ। আর ভরা এই মৌসুমে দ্বিগুণ মাছ পেয়ে খুশি মৎস্য চাষিরা। হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার আরেক নাম মাছের অভয়ারণ্য, যেখানে প্রায় প্রতি বছরই চাহিদা ও লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি মাছ উৎপাদন হয়ে থাকে। 1986 সালে কুমিল্লায় সর্বপ্রথম প্লাবনভূমিতে মাছ চাষ শুরু হয় দাউদকান্দি উপজেলায়। এরপর থেকে দাউদকান্দি ছাড়াও কুমিল্লার মেঘনা, হোমনা, মুরাদনগর, তিতাস উপজেলার প্লাবনভূমিতেও মাছ চাষ হচ্ছে। 3 লক্ষ মেট্রিক টনের মতো মাছ উৎপাদন হবে এবছর আমরা আশা করি, এবং এই মাছ আমাদের সকল চাহিদা মিটিয়ে আমাদেরকে একটি সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। আমাদের দাউদকান্দি প্লাবনভূমিতে যদি একটি মৎস্য হিমাগারের যদি একটা ব্যবস্থা হতো, তাহলে আমরা যারা মৎস্য চাষী আছে আমরা লাভবান হতাম। শুধু প্লাবনভূমিতে নয়, সৃষ্ট জলাবদ্ধতাকে কাজে লাগিয়ে শিক্ষিত তরুণ কৃষক ও জেলেরাও মাছ চাষ শুরু করেছেন, যা এনে দিয়েছে মাছ চাষে ভিন্ন মাত্রা। কার্পু, রুই, গ্লাস কাপ, তেলাপিয়া, বাজে সবকিছু মাছই নিয়ে বিক্রি করতেছি আমরা। আমার পরিবার সংসার চলে এই প্রজেক্টে মাছ নিয়ে বিক্রি করার পরে। কুমিল্লার প্লাবনভূমিতে মাছ চাষ সারা দেশে রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে দাবি করে মৎস্য উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা।
আমরা মৎস্য চাষীদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ, প্রদর্শনী উপকরণ বিতরণ এবং তাদের যে হাজা মজা জলাশয় এগুলোকে সংস্কার করে আমরা চাষীদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছি। চলতি বছর কুমিল্লা জেলার 2,56,947 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে, যা চাহিদার তুলনায় 1,20,067 টন বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা যশোর খুলনা মহাসড়কের। কার্পেট ও বিটুমিন উঠে গিয়ে সড়কটির বিশাল অংশ জুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। তবে দ্রুতই সড়কটির সংস্কার কাজ শুরু করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পায়ে হাঁটাই যেখানে কষ্টকর, সেখানে বাস, ট্রাক, রিক্সা, ভ্যান চলছে হেলে ধুলে। কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও খানাখন্দে ভরা। ব্যস্ততম যশোর খুলনা মহাসড়কের বিশাল অংশ জুড়ে দেখা মিলবে এমন দৃশ্যের। সবচেয়ে বেশি নাজুক অবস্থা মনিহার, ফলপট্রি ও বকরচর এলাকায়। 3 বছর ধরে যে দুরবস্থা, গাড়ি ঘোড়া চলার পরিস্থিতি নাই। একটা প্রেগনেন্ট রুগী যদি নিয়ে যাওয়া হয়, একটা ব্রেন স্ট্রোক রুগী, একটা হার্ট স্ট্রোক রুগী, এই রাস্তা দিয়ে নিতে গেলে সে এমনি ঝাঁকিতেই হার্ট অ্যাটাকে মরে যাবে। রাস্তা গর্ত গাড়া, রাস্তায় পানি জমে গেছে, আমরা হেঁটেও যেতে পারিনি। সংস্কারের অভাবে সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের মূল্যবান যন্ত্রপাতি, সৃষ্টি হয় তীব্র যানজটের। গাড়ি চালাতে অসুবিধা আছে। আমরা তো রাস্তা সংস্থা চাই, রাস্তাটা ঠিক হলে তো আমাদের গাড়ি চালাতে সুবিধা হয়। খালি শুনি যে রাস্তা করবে, মাপটাপ নেই, সব কিছু করে, কিন্তু আমাদের কোনো রাস্তার কোনো কাজকাম করা হচ্ছে না। সড়কটির সংস্কার কাজ এখনো অনুমোদন পর্যায়ে রয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমরা এটা দরপত্র আহ্বান করে দরপত্র মূল্যায়ন প্রতিবেদন বর্তমানে রয়েছে আমাদের মন্ত্রণালয়ে। এটা অনুমোদন যোগ্য আপনার পারচেজ কমিটিতে, সিসিজিপি কর্তৃক এটা অনুমোদন হবে। এ মহাসড়ক দিয়ে রাজধানী সহ দূরপাল্লার 32টি রুটে যানবাহন চলাচল করে। শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কটির সংস্কারের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বরিশালের শিকারপুরে বাড়ি এক জাতের মাল্টা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্যামল ব্যানার্জি নামে এক কৃষক। বিদেশি এই ফল উৎপাদন করে তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি, কর্মসংস্থানও করেছেন অনেকের। তার এই সফলতা দেখে মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন আরও অনেকে। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালের উজিরপুরের শিকারপুর এলাকার শ্যামল ব্যানার্জি কৃষি বিভাগের পরামর্শে 4 বছর আগে 30% জমিতে বাড়ি এক জাতের 41টি মাল্টা গাছ লাগান। দ্বিতীয় বছরে তার গাছে ফল ধরলেও চতুর্থ বছরে 41টি গাছে অন্তত 50 টন মাল্টা উৎপাদিত হয়। শ্যামল ব্যানার্জি জানান, তার বাগানের মাল্টার চাহিদাও রয়েছে বেশ। এখন পর্যন্ত 3 লাখ টাকার মাল্টা বিক্রি করেছে সে। প্রথম বছর আমি মনে করেন বিক্রি করছি 35,000 টাকা, এবং গত বছর আমি বিক্রি করছি আপনার 1.5 লক্ষ টাকা এবং 50 মণ মালটা হয়েছে। এবছরেও আমি 1.5 লক্ষ টাকা আসবে এবং 50 মণ মালটা আমার বাগানে হয়েছে। বিদেশি এই ফলের বাগান করে তিনি শুধু নিজে আর্থিকভাবে লাভবান হননি, তার বাগানে কাজ করে স্বাবলম্বীও হয়েছেন অনেকে। মালটা থেকে আমার কাজ করতে খুবই ভালো লাগে, এ থেকে আমার সংসার চলে, এই আমি 12 মাস কাজ করি। শ্যামল ব্যানার্জির সফলতা দেখে মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। বরিশালে মাল্টার চাষে সফলতা আসছে, এটা জেনে আমি খুবই আনন্দিত হয়েছে। এবং মাল্টার যে আমরা দেখলাম রসালো মাল্টা দেখে আমি অভিভূত এবং খেয়েও আসলে অনেক সুস্বাদু মনে হয়েছে। আমি এর প্রসার আশা করি। কৃষি কর্মকর্তা বলছেন, এখানকার মাটি ও আবহাওয়া এই ফল চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হচ্ছে। আগ্রহীদের সব ধরনের সহযোগিতার কথাও জানান তিনি। দক্ষিণ অঞ্চলের মাটি, পানি, আবহাওয়ায় মাল্টা গাছ খাপ খেয়ে গেছে এবং এখানে কোনো রোগ পোকার আক্রমণ অনেক কম। এবং আমরা আশাবাদী যে যদি আমাদের কৃষক ভাইরা মাল্টা আবাদে উদ্বুদ্ধ হন, তাহলে তারা অবশ্যই লাভবান হবে। সুস্বাদু এই ফলের আবাদ সম্প্রসারণ করা হলে বিদেশ থেকে মাল্টা আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করেন অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তালেবান যোদ্ধাদের সাথে সংঘর্ষে আফগান নিরাপত্তা বাহিনীর অন্তত 57 সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অনেকে।
তালেবান এই হামলার দায় স্বীকার না করলেও 3টি প্রদেশে তালেবানের অন্তত 80 সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান সেনা। আফগানিস্তান সড়ক ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরুর পর এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটল। রোববার রাতে আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ উরুজগানে উভয় পক্ষ সংঘাতে জড়ায়। প্রদেশটির ডেপুটি গভর্নর সৈয়দ মোহাম্মদ সাদাত জানান, নিরাপত্তা চেকপোস্টে তালেবান যোদ্ধারা হামলা চালালে আফগান নিরাপত্তা বাহিনীর 24 সদস্য নিহত হয়। এছাড়া বাগলান, তাখার, হেলমান্দ, কাপিসা, বল্ক, ময়দান ওয়াকদার ও কুন্দুজ প্রদেশে সংঘাত ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা। এদিকে 3টি প্রদেশে তালেবানের অন্তত 80 সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান সেনারা। করোনার কারণে দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও খুলেছে বিশ্বখ্যাত তাজমহলের দরজা। প্রতিদিন ঢুকতে পারবে মাত্র 5,000 পর্যটক। বর্তমানে বিশ্বে করোনা সংক্রমণের শীর্ষে ভারত। এমন পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল করার স্বার্থে এই সিদ্ধান্ত নিল দেশটির সরকার। তবে দর্শনার্থীদের জন্য তাজমহল খুললেও মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। বিস্তারিত মাসুদ রানা ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 6 মাস পর আবারও নিজের রূপ মেলে ধরার সুযোগ পেল বিশ্বখ্যাত তাজমহল। সোমবার সকাল থেকেই খুলে দেওয়া হয় তাজমহলের দরজা। এবারই প্রথম এত দীর্ঘ সময় বন্ধ ছিল এই স্থাপত্যটি। তবে বেশ কিছু বিধিনিষেধ মেনেই তাজমহল দর্শন করতে হবে পর্যটকদের। দূরত্ববিধি বজায় রাখার পাশাপাশি মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। সোমবার থেকেই স্বাস্থ্যবিধি মেনে তাজমহলে প্রবেশ করছেন দর্শনার্থীরা। আমার জন্য দারুণ এক অনুভূতির সময়। এ যেন নতুন একটা দিনের দেখা পেলাম। আমি এই দিনটিরই অপেক্ষায় ছিলাম। করোনা ভাইরাসের বিস্তার রোধে গেল মার্চে পুরো ভারতে লকডাউনের অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয় তাজমহল। মহামারী শুরুর আগে দৈনিক অন্তত 70,000 পর্যটক তাজমহল দর্শনে যেত। এখন প্রতিদিন মাত্র 5,000 দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে। পর্যটকদের জন্য থাকছে অনলাইনে টিকিটের ব্যবস্থা। এমনকি পরিদর্শনে দর্শনার্থীদের জন্য 2টি শিফট করা হয়েছে। বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত। সংক্রমণ বাড়লেও দেশটির অর্থনীতির চাকা সচল করার স্বার্থে এমন পরিস্থিতিতেও এটি খুলে দেওয়া হলো। মাসুদ রানা, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপ প্রথম দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন রানার আপ দলগুলোর অনেকেই গেল 5 বছর ধরে পায়নি তাদের প্রাপ্য ট্রফি। নির্বাচনের আমেজের মাঝে মহানগরী লীগ কমিটি জমে থাকা ট্রফিগুলো আনুষ্ঠানিকভাবে দলগুলোর হাতে তুলে দিয়েছে। বাফুফে ভবনে আয়োজিত অনুষ্ঠানটির সাথে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি লীগ কমিটির প্রধান সালাম মুর্শেদের। মাহফুজুল ইসলামের রিপোর্ট। গেল 5 বছরের জমে থাকা বিভিন্ন লিগের অপ্রদত্ত ট্রফিগুলো দলগুলোকে ডেকে হাতে তুলে দিল বাফুফে। দীর্ঘদিন পর হঠাৎ কেন এমন আয়োজন? বিষয়টি কি নির্বাচনকে সামনে রেখে কোনো পরিকল্পনার অংশ? বিষয়টির সাথে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান লীগ কমিটির প্রধান সালাম মুর্শিদি। তারিখ পর্যন্ত সবাই কিন্তু কাজ করছেন অ্যাজ এ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য হিসেবে। এই ট্রফির সাথে তাদের যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এবং অন্যান্য যে মানি সেইগুলো সব চেক রেডি। লীগ কমিটির প্রধানের দাবি ট্রফির পাশাপাশি সকল দলের পাওনা পরিশোধ করেছে ফেডারেশন। তবে বসুন্ধরা কিংস সভাপতি স্বয়ং জানালেন এখনো বেশ কিছু পাওনা তাদের বুঝিয়ে দেয়নি বাফুফে। এগুলো কেন বাকি ছিল আসলে আমাদের জানা নাই। অন্যান্য ক্লাবগুলোকে সেটা নিয়ে আমাদের কিছু বাকি প্রাইজ মানি এবং পার্টিশন মানে এখনো কিছু বকে আছে, এটা সত্যি। এদিকে নির্বাচনের সময় এমন আয়োজনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলছেন নির্বাচনের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। আচরণবিধিতে বলে তারা তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে যে বিধিমালাগুলো আছে সেখানে তারা এই কাজটি করতে পারে না। যেমন প্রাইজ ডিস্ট্রিবিউশন করছে, আমরা যাতে নালিশ না করতে হয় ফিফার কাছে, এফসির কাছে, সেজন্য তাকে নির্বাচন কমিশনকে এখনই পদক্ষেপ গ্রহণ করা উচিত। তবে অনুষ্ঠানটি নির্বাচন সংশ্লিষ্ট নয় বলে আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্ন করার সুযোগ নেই বলে জানান সালাম মুর্শিদি। ফেডারেশন কাপে দিয়ে দিচ্ছি। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এখন অনিশ্চয়তায় বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। স্বাগতিকরা যেন কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছে বিসিবিকে। তবে শঙ্কার মাঝেও চলছে টাইগারদের দলগত অনুশীলন। এদিকে 3 ফরম্যাটে নিয়মিত হতে চান পেসার মুস্তাফিজুর রহমান। বিস্তারিত প্রতিবেদনে।
মিরপুরে কয়েক দফা বৃষ্টির মাঝেও টাইগারদের দলগত অনুশীলন। প্রস্তুতিতে বাগড়া না দিলেও ঘন কালো মেঘের মতোই এখনো অনিশ্চয়তায় ঘিরে বাংলাদেশ দলের লঙ্কা সফর। প্রথম দিনের মতোই 27 সদস্যের স্কোয়াডের 16 জন হোম অফ ক্রিকেটে। কয়েক খেলোয়াড়ের করোনার লক্ষণ, ওরা সহ সংস্পর্শে আসা বাকিরাও আছেন কোয়ারেন্টিনে। অপেক্ষায় করোনা টেস্টের রিপোর্টের সবুজ সংকেত পেলেই ওরা শুরু করবে অনুশীলন। ব্যক্তিগত পর্যায়ের অনুশীলনের 2 মাস পর একই সঙ্গে জাতীয় দল, যা অনন্য পেসার মুস্তাফিজের কাছে। টিম একসঙ্গে যদি করা যায় সেটাই আপনার বেশি গুরুত্ব মনে হয় আমার কাছে। মানে বাড়িতে আমরা যাই কম বেশি সবাই কাজ করছি, এখানে আসার পর একটু কষ্ট হয়েছে প্রথম কয়েকদিন, এখন আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে। বছরের শুরুতে হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন লাল বলের পরিকল্পনায় নেই মুস্তাফিজুর রহমান। 2019 সালের মার্চের পর খেলেননি কোনো টেস্ট, তবে 3 ফরম্যাটেই নিয়মিত হতে চান সাতক্ষীরার এই পেসার। আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। এখন আমি চেষ্টা করতেছি যে কি কাজগুলো করলে আপনার ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে যেন রেগুলার হইতে পারি। লঙ্কান বোর্ডের কাছ থেকে চূড়ান্ত বার্তার অপেক্ষায় বিসিবি। মঙ্গলবার খোলাসা হতে পারে সবকিছু। আরিফুল ইসলাম, নিউজ 24। শেষ করব এখনকার বিরতিহীন সংবাদ, তার আগে শিরোনামগুলো আরও একবার। করোনার মহামারীতে বিভেদ ভুলে জাতিসংঘের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করুন, 75তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। স্বাস্থ্য খাতে কেন এত দুর্নীতি, মন্ত্রণালয় দায় এড়াতে পারে না বলছে টিআইবি। পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনার তাগিদ। ড্রাইভার মালিকের সম্পদের গল্প যেন রূপকথাকেও হার মানায়। বদলি বাণিজ্য আর টেন্ডার নিয়ন্ত্রণই মূল উৎস। করোনার ধাক্কায় 5 মাসে 3,000 কোটি টাকার লোকসানে বিমান, সামনে আরও বড় বিপর্যয়ের শঙ্কা সংশ্লিষ্টদের। অবৈধ গাড়ি পার্কিংয়ের দৌরাত্ম্য ঠেকাতে নাজেহাল আইন শৃঙ্খলা বাহিনী, মদদ দিচ্ছে চাঁদাবাজি বাণিজ্য। বড় বড় গর্ত আর খানাখন্দকে ভরা যশোর খুলনা মহাসড়ক, ব্যবহারের যোগ্য নেই লক্ষ্মীপুরের বেশিরভাগ আঞ্চলিক সড়ক। এবং 6 মাস পর খুলে দেওয়া হলো তাজমহল, প্রতিদিন ঢুকতে পারবেন 5,000 দর্শক, মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদের আয়োজন। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।